হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। তো দেখতে দেখতে কয়েকটা রমজান মাসই চলে গেল। তো প্রতিদিনের যে ব্লগগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমি কি কি রান্না করি। তো থাম্বনেল দেখে যারা যারা এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করব একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে আমার মেয়ের তো উনি কিছু খাবেন না, নুডলস খাবেন। তো নুডলসটা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো না। রেগুলার নুডলস খাওয়ালে বাচ্চাদের স্বাস্থ্যের ক্ষতি হয়, কিন্তু কি আর করা যায়, আমার মেয়ে তো এই যে নুডলস খাওয়ার পাগল। আর এখানে কিছু দেশি ডিম ওর বাবা এনেছিলেন আসার সময়। তো ওই দেশি ডিমগুলা মনে করেন ওকে ফ্রাই করে একটু খাওয়াই। তারপরে দেখা যায় একটু খায় একটু খায় না। তো রাব্বু আবার খুবই সেনসিটিভ। এখন নাকি প্লাস্টিকের ডিম বের হয়েছে। কি একটা অবস্থা! আমাদের পাড়ার মহল্লার যে দোকানগুলো ওইগুলোতে নাকি প্লাস্টিকের ডিম পাওয়া গেছে কয়দিন আগে। ওইগুলা আহ ভেঙেছে নাকি অনেকগুলা দোকান থেকে। তো এখন ডিম খেলে সবাই সাবধানে দেখে শুনে খেয়াল করে ডিম কিনে আনবেন। তো এখানে কথা বলতে বলতে আমি ফুলকপি কাটছিলাম। তো আজকে ফুলকপির তরকারি রান্না করব, আর সাথে আছে আজকের থাম্বনেল দেখে যারা যারা এসেছেন ফুলকপির যে পাকোড়া ওইটা বানাবো। তো ওইটা কিভাবে বানাই সম্পূর্ণ প্রসেসিং আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কোথাও যাবেন না, আমার ভিডিওটির সাথেই থাকবেন। আর যারা যারা ব্লগিং চ্যানেল পছন্দ করেন, ব্লগিং ভিডিও পছন্দ করেন, তাদেরকে বলবো একটা লাইক দিয়ে আপনি সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করুন। কারণ অনেকের জানা থাকে না যে লাইক দিলে কি হয়। আসলে যদি আপনি একটা লাইক দেন ভিডিওতে, অনেকে ভুলে যান। তো লাইক দিলে আমার ভিডিওটা আরো অনেকের কাছে শো করবে। তো সেই জন্য বারবার রিকোয়েস্ট করি ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। তো ফুলকপি আনার পর একটু আহ ইয়ে থাকে না, কালো কালো থাকে না, ফ্রেশই থাকে। আর 4-5 দিন বা 2-3 দিন হয় না, 4-5 দিন রাখলে ফ্রিজের মধ্যে এরকম একটু উপরের দিকে কালো কালো হয়ে যায়। তো আমি এরকম চাকু দিয়ে উপরটা কেটে ফেলে দেই, যেখানে কালো কালো চুপ চুপ পড়ে যায় ওইখানে। আর সব সময় খেয়াল রাখবেন ফুলকপি কাটার সময় ফুলকপির যে শাখা পোশাখা থাকে কি বলে ওইগুলো, আর মাঝে মাঝে ভিতরে অনেক সময় দেখা যায় সাদা পোকা থাকে। ওই পোকাগুলো মনে করেন যে দেখা যায় না খালি চোখে, একটু ভালো করে খেয়াল করে করলে দেখা যায়। তো আজকের ফুলকপিতে তেমন একটা কোনো পোকাই ছিল না, তারপরও আমি চেকিং করে দেখছিলাম। অন্য আরেকদিন ওর আব্বু নিয়ে এসেছিল, এরকম সাদা সাদা পোকা আমি দেখতে পাই, যার জন্য আমি আপনাদেরকে বলছি। আর এখানে আমি ফুলকপির যে ডাঁটা থাকে ওইটার মধ্যে কিন্তু এই যে কচি একটা ডগা পাওয়া যায়। মানে এই যে এগুলাকে আমি ভিতর থেকে বের করেছি কেটে। তো ভিতরের যে কচি অংশটা ওইটা আমি কেটে ফুলকপিতে দিয়ে দিয়েছি। আর এখানে কিছু সময় পানিতে ভিজিয়ে রাখবো, যদি পোকা থাকে তাহলে বের হয়ে আসবে। তো এটা হচ্ছে একটা টেকনিক। আর সাথে একটু লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে যে জীবাণু থাকে ওইগুলো মারা যায়। এখানে আমি এক সাইজ করে সবগুলা তো সেম সাইজ হয়নি, তো এক আন্দাজ মতো একটা সাইজ করেছি ফুলকপির পাকোড়া করার জন্য। তো এখানে এগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছি। আর অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে পানি নিয়েছি গরম করার জন্য। আর এখানে আমি আধা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিব। এই ফুলকপির পাকোড়া করতে হলে কিন্তু ইয়ে করতে হবে, পানিতে সেদ্ধ করতে হবে, লবণ হলুদ পানিতে। এতে করে কি হবে, ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাবে। আর যখন আমি বেসনের ডোতে দিয়ে ফ্রাই করব, তখন বাহিরটাও যেরকম মানে সেদ্ধ থাকবে, ভিতরটাও তেমন পুরোপুরি সেদ্ধ থাকবে আর কি, মুচমুচে হবে। আর যদি এরকম সেদ্ধ না দেই তাহলে দেখা যাবে ফুলকপির বাহিরটা ক্রিস্পি থাকলেও ভেতরটা কাঁচা থাকবে আর খেতে ভালো লাগবে না। তো এইভাবে করে যদি
প্রতিদিন ইফতারের সময় ডিফারেন্ট ডিফারেন্ট ইফতার আইটেম বানান, তাহলে সবারও ভালো লাগবে আর প্রশংসাও পাবেন। এই ফুলকপিগুলো আমি 5 মিনিট সেদ্ধ করব, তারপরে পানি ঝরিয়ে রাখবো। তো এখানে আমি আপনাদের সাথে একটা ট্রিক শেয়ার করছি, সেটা হচ্ছে বেসনের ডো। তো বেসনের ডো এর মধ্যে যদি আপনারা সামান্য সয়াবিন তেল দিয়ে এরকম মানে ভালো করে ডোটাকে মিক্স করেন, তাহলে যে এই বেসনের ডো দিয়ে যেটাই ফ্রাই করবেন, বেগুনি বলেন, তারপরে আলুর চপ বলেন, যে কোনো পাকোড়া বলেন, তাহলে ওই মানে পাকোড়া বেগুনি এগুলো কিন্তু অনেকক্ষণ মানে ক্রিস্পি থাকবে। এটা হচ্ছে একটা ট্রিক আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম। তো এভাবে ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় দেখা যায় কি যে পাকোড়া বলেন বা আলুর চপ বলেন, এগুলো কিন্তু মুচমুচে বেশিক্ষণ থাকে না। তো বেশিক্ষণ রাখার জন্য মানে এরকম বেসনের ডোয়ের মধ্যে একটু তেল দিয়ে দিবেন। আর এখানে আমার ফুলকপিগুলোটা সিদ্ধ হয়ে গেছে। তো এগুলার পানি ঝরিয়ে রেখে দিব। এই যে আমি হাতে নিয়ে দেখাতে পারছি না, এখানে কিন্তু অনেক গরম। তো ফুলকপিগুলো এইভাবে 4 থেকে 5 মিনিট আপনারা যদি পানির মধ্যে সিদ্ধ দিয়ে দেন হলুদ লবণের পানিতে, তাহলে ভিতরটা আর কাঁচা থাকবে না। আর এখানে কথা বলতে বলতে আমি মাছ বের করেছি, এটা হচ্ছে রুই মাছ। তো রুই মাছ দিয়ে আজকে ফুলকপি রান্না করব। তো যতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি ততটুকুই করব। অনেক সময় দেখা যায় কি মানে ট্রাইপড নিয়ে ক্যামেরা শুট করতে অনেক সময় ভালো লাগে না। আর রমজান মাসে একটু তাড়াহুড়ো থাকে, যতটুকু আমি পারি আপনাদের সাথে শেয়ার করতে ততটুকুই মানে শেয়ার করব। তো এখানে অফ ক্যামেরায় আমি ফুলকপির যে তরকারির বাগারটা ওইটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন আর মশলাপাতি যা লাগে সব দিয়ে এখন ফুলকপিগুলো দিয়ে দিব। আর ফুলকপি তরকারি রান্না করার সময় ফুলকপিগুলোকে মশলার মধ্যে এক 5 থেকে 6 মিনিট সেদ্ধ করার পর তারপরে মাছ দিয়ে দিতে হয়, না হলে কিন্তু ফুলকপি বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু মাছটা মানে ভাপ দিতে দিতে ফুলকপিগুলো ভেঙে যায় একদম। তাই চেষ্টা করবেন ফুলকপি দেওয়ার 5 থেকে 6 মিনিটের মাথায় মাছ দেওয়ার, তাহলে আর ফুলকপিগুলো ভাঙে না। তো এইখানে আমার হাজবেন্ড চলেই এসেছেন, আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছেন। তো আসার সময় আমি বলেছিলাম কিছু ফলমূল নিয়ে আসার জন্য। তো উনি আনারস নিয়ে এসেছেন। এই আনারসগুলো খুবই ছোট ছোট, দেখতে কিন্তু অনেক কিউট লাগছিল। তো আমি আমার ফুড কন্টেনারে রেখে দিয়েছি। আর এখন মনে করেন যে এগুলাকে কাটবো। আর একটা সুন্দর মানে একটা কালারফুল তরমুজ নিয়ে এসেছেন। আসলে কালারফুল বলতে তরমুজের কালারটা খুবই সুন্দর। যারা যারা আমার আগের ভিডিও দেখেছেন, কিছুদিন আগের ভিডিও, তো আমার মেয়ে কান্নাকাটি করছিল। ওর স্কুলের সামনে একটা লোক মনে করেন ভ্যান গাড়িতে তরমুজ বিক্রি করছিল। আর ওই তরমুজটা মানে প্রায় আমি 200 টাকা দিয়ে কিনে এনেছিলাম, অনেকটাই ছোট ছিল। এইটা থেকে অনেক ছোট, এটা কিন্তু বিগ সাইজের। তো ওই তরমুজটা কিন্তু একদম কালার ছিল না। আর একদিন না 2 দিন রাখার পরই তরমুজটা একদম কিরকম একটা পচা পচাও হয়নি, কিরকম একটা মানে হয়ে গিয়েছিল, চুপসে গিয়েছিল। তো এই তরমুজটা কিন্তু খুবই ফ্রেশ, আর দেখেই বোঝা যাচ্ছে যে খুবই ভালো হবে। বাট আমি তো তরমুজ খাই না, আমার তরমুজ একদম ভালো লাগে না। এটা শুনলে আবার অনেকে আমাকে মানে অনেক কিছু বলে থাকে, বলে তুমি খাবার খেতে চিনো না, পারো না, খাওয়া চিনো না, এরকম বলে থাকেন। আর সত্যি কথা বলতে আমি কিন্তু তরমুজ কাটতে পারি না, এই কথা শুনে আবার অনেকে হাসতে পারেন। এখানে কাটা বলতে তরমুজ তো আহ, কাটা কিন্তু যে যেমন ইচ্ছা তেমন কাটলে হবে না, এটার একটা প্রপার সাইজ আছে, ওই সাইজ মতো কাটতে হয়। বাট ওই সাইজ মতো আমি আসলে মানে কাটতে পারি না। তো লোকটা যে এক পিস দিয়েছিল কেটে, ওই পিসটা কিন্তু সুন্দর করে টুকরো হয়েছে, বাট এখন আমি যে পিস কাটবো মানে ওইগুলা কিন্তু ওই লোকটার মতো হবে না। তো তরমুজ বিক্রেতা যে পিসটা দিয়েছেন ওইটার কিন্তু মানে পিসগুলো অনেক সুন্দর হয়েছিল কাটা। আর এখন আমি যেটা কাটছি ওইটা দেখুন, মানে এগুলার কোনো সাইজ নেই, মানে অন্যরকম হয়ে গেছে।
যার জন্যই বলছিলাম যে আমি তরমুজ কাটতে পারি না। মানে তরমুজ কাটার একটা টেকনিক আছে। আপনি যদি সুন্দর করে না কাটেন তাহলে কিন্তু পিসগুলো সুন্দর হবে না। তো যাই হোক, যেমনভাবে পেরেছি তেমনভাবেই কেটেছি। একটা ছোট একটা বড় কি আর করব। তো এখানে আমি একটা সিরামিক্সের প্লেটের মধ্যে সুন্দর করে অ্যা নিয়ে নিয়েছি তরমুজগুলা। আর এইভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে আমার খুবই ভালো লাগে। তারপর চলে আসলাম এখানে, এই আনারস এনেছিলেন ওই আনারসগুলো কাটতে। তো এই আনারসগুলোর খোসা ছাড়াতে তো আমার নাজেহাল অবস্থা। তো কিছু খোসা ছাড়িয়েছি একটা, তারপরে আবার আমার হাজবেন্ড হেল্প করেছেন, উনি কেটে দিয়েছেন। এই যে দেখুন, উনি আমাকে বলছেন আমি কেটে দিই। তো আমি ভিডিও শুট করার জন্য একটু কাটলাম। তারপরে আবার অন্যদিকে পাকোড়া ভাজতে হবে, তাই আমি চলে গিয়েছিলাম। পরের মানে গুলো আমার হাজবেন্ডই কেটেছেন, ওইগুলো আর ভিডিও করিনি। তারপর যেই থাম্বনেলটা দেখে আপনারা এসেছেন সেটা হচ্ছে ফুলকপির পাকোড়া। তো ফুলকপির পাকোড়াটা এখন আমি ভেজে নিব। তো ফুলকপির পাকোড়া ভাজার আগে আমি অফ ক্যামেরায় পেঁয়াজও ভেজে নিয়েছি। আর এখন ফুলকপিগুলো ভাজতে এসেছি। আর ভাজাভুজি যেকোনো কাজ করতে হলে কিন্তু অবশ্যই মানে তেলে যে জিনিসগুলো ভাজবেন ওইগুলা কিন্তু সবসময় তেলে ভাজার সময় একদম লো হিটে চুলাটা রাখবেন। হাই হিটে রাখলে কিন্তু পুড়ে যাবে আর ভেতর ভালো করে হবে না। আমার ফুলকপিগুলো তো অলরেডি ভিতর থেকে আমি মানে ভিতর কাঁচা রয়নি, আমি সিদ্ধ দিয়েছি। তারপরে যে মানে মুচমুচে ভাবটা আসার জন্য অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। আর লো ফ্লেমে রাখলে কিন্তু যেকোনো পাকোড়া বলেন পেঁয়াজু বলেন অনেক ভালো হবে। আর এখানে ফুলকপির পাকোড়াগুলো কিন্তু অলরেডি হয়েও গেছে আর অনেক অনেক মুচমুচে হয়েছিল। আমি কিন্তু এখানে লো ফ্লেমে ভেজেছি। তো আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে এই ফুলকপির উম পাকোড়াগুলো ভাজার। তো কেমন হয়েছে আমার এই ফুলকপির পাকোড়াগুলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আসলে মানে সবাই চেটেপুটে খেয়ে ফেলবে, থাকবেই না। আজকে আমি মাত্র ১০ পিস করেছিলাম। তো আ মানে ওনারা আরো খেতে চেয়েছিলেন। তো পরবর্তীতে করলে একটু বাড়িয়ে করব। আর বাড়িয়ে করি না কারণ ইফতার করার পর দেখা যায় অলরেডি অনেকগুলা রয়ে যায়। তো ওইগুলা খাওয়া হয় না। তাই আমি সীমিত পরিমাণের বানাই সবকিছু, যাতে মানে ইফতারের পর আর কিছু না রয় এরকম। তো এখানে আমি আস্তে আস্তে টেবিল গুছাচ্ছিলাম। তো টেবিলের মধ্যে সবকিছু আস্তে আস্তে নিয়ে এসেছি। তো আমার মেয়ে এখানে আমাকে হেল্প করছিল। তো আমাকে সাইড থেকে এনে এনে দিচ্ছিল। আমি ওকে বলছিলাম তুমি সামনে নিয়ে আসো। তো ও আমাকে মানে ক্যামেরার সামনে আসবে না, পেছন থেকে আমাকে দিচ্ছিল। তো এখানে খেজুর আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বাটিতে। তারপরে এই তো শরবত ঢেলে নিব। তো ইফতারের আগে এই ছোট ছোট কাজগুলা মানে করতে অনেকটাই ভালো লাগে সারাদিনে রোজা রাখার পর। আমার যে ইফতারের টাইমে যে 15-20 মিনিট বা ধরেন 5-10 মিনিট ওই টাইমটা কিভাবে যায় আমি নিজেই বলতে পারি না। আসলে কাজে থাকলে ওই টাইমটা কোন দিকে দিয়ে যায় বোঝা যায় না। আগে যখন বিয়ের আগে বাড়িতে মানে থাকতাম তখন মনে করেন যে এই 5-10 মিনিট আসলে যেতই না। বসে বসে খেলে যা হয় আরকি। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে আমার ইফতার অলরেডি নেওয়া শেষ। আজকের ইফতার আইটেম আপনাদের কাছে কেমন লেগেছে আর ফুলকপির পাকোড়াগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।